স্বাগত জানাচ্ছি TBN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন TBN অ্যানালাইসিসের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। ট্যাক্স নিয়ে কথা বলবো আজ। আলোচনায় থাকছে সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট সহ আরও নানা বিষয়ের আদ্যোপান্ত। আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন CPA জাকির চৌধুরী। জাকির চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন। টেলিভিশন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন অথবা TBN24 আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। আপনার মতামত জানাতে পারেন অথবা ট্যাক্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করতে চাই সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট, আজকের আলোচনার মূল বিষয়। জাকির চৌধুরী, এটা দিয়েই শুরু করি যে সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিটটা আসলে কি? জি, ধন্যবাদ আপনাকে ওয়ান মোর টাইম, এবং ধন্যবাদ সকল TBN24 দর্শকদেরকে যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন অথবা পরবর্তীতে যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন। আপনি যেটা মেনশন করছেন সেটা হলো যেমন আপনার সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট। তো যদি সংজ্ঞাটা যদি দেখেন যে সেলফ এমপ্লয়েড যারা নিজেদের কাজ করতেছে তাদের জন্য এই ক্রেডিটটা। এখন এই ক্রেডিটটা কোন সময়ের জন্য? যখন আপনার প্যান্ডামিকের সময় ছিল, যখন আপনার 2020 সাল এবং 2021 সালে আপনার কাজে যেতে পারেন নাই, সেলফ এমপ্লয়েড কাজ, এটা হতে পারে আপনার COVID-19 এর সিমটম, হতে পারে আপনার গভর্নমেন্ট শাটডাউন, হতে পারে আপনার বিজনেস টোটালি ক্লোজ হয়ে গেছে, অথবা আপনাদের ফ্যামিলি মেম্বার কারো আপনার COVID-19 এর সিমটম ছিল যাদের আপনি নিজে টেক কেয়ার করতে হতো, এর কারণে আপনি কাজে যেতে পারেন না। সো বেসিক্যালি হলো কি আপনার সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট এমন একটা ক্রেডিট যে ক্রেডিটটা দেওয়া হবে অনলি যারা সেলফ এমপ্লয়েড এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর COVID-19 এর সময় ছিলেন এবং তারা কোনো একটা কারণে ওই যে COVID-19 রিলেটেড ইস্যুর জন্য ইদার নিজেদের অথবা ফ্যামিলির কারোর জন্য তারা কাজে যেতে পারেন নাই। তো কাজে যেতে না পারার কারণে কিন্তু এই ক্রেডিটটা দেওয়া হবে, এবং এই ক্রেডিটটা আপনার 2020 সাল এবং 2021 সালের জন্য ছিল। তো যেহেতু 2020 সালের অ্যামেন্ডমেন্টের টাইমটা চলে গেছে, এখন আসছে কিন্তু আপনার 2021 সালের অ্যামেন্ডমেন্ট। এই ক্রেডিটটা অ্যাপ্লাই করতে গেলে যদি ইউজুয়ালি বা অরিজিনালি ট্যাক্স রিটার্নের সময় যদি এটা ক্রেডিট অ্যাপ্লাই করা না হয়ে থাকে, তাহলে এখনো সুযোগ আছে, এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। ট্যাক্স রিটার্ন করলে কিন্তু এই ক্রেডিটটা পাওয়া যাবে। এটা কি সবাই এটা ক্লেম করতে পারবেন? এটা ক্লেম করতে গেলে উনাকে সেলফ এমপ্লয়েড হতে হবে, ওনার ইনকামটা রিপোর্ট করতে হবে স্কেডিউল সি তে, উনি সেলফ এমপ্লয়েড ট্যাক্সটা দিয়ে থাকতে হবে। তো হোয়াট ডু আই মিন, আমি সেলফ এমপ্লয়েড বলতে কি বোঝাতে চাচ্ছি? তো সেলফ এমপ্লয়েড বলতে সে ফর এক্সাম্পল একজন বাসায় বসে অনলাইনে কাপড় বিক্রি করতেছেন, তো উনি নিজের কাজ নিজে করতেছেন। ওনার ইনকামটা যদি 2021 সালের ট্যাক্স রিটার্নের স্কেডিউল সি তে রিপোর্ট করে থাকেন, তাহলে কিন্তু উনি এই ক্রেডিটের জন্য এলিজিবল, উনি এই ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অথবা সে ফর এক্সাম্পল কেউ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, যেমন বিভিন্ন স্টোরে যখন স্টোরের কাজের দরকার তখন আপনাকে কল দিল, আপনি একটা বিষয়ে পারদর্শী, আপনি গিয়ে ওইখানে কাজ করলেন, আপনার কিন্তু ফিক্সড কোনো স্কেজুয়াল নাই। যখনই ওদের দরকার তখনই বা ডিফারেন্ট স্টোরে আপনি গিয়ে করতে পারেন। অথবা ধরেন আপনার মোস্ট রিনিউয়েবল এক্সাম্পল হলো গিয়ে যারা উবার অথবা ট্যাক্সিতে কাজ করে থাকেন, তারা কিন্তু আপনার উবার অথবা লিফটের কিন্তু এমপ্লয়ি না, তারা কিন্তু নিজেদের ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, কেন না তারা নিজেদের স্কেজুয়াল নিজেরাই তৈরি করে, নিজেরাই যে সময় ওই সময় কাজে যায়, ইয়েস তারা কিন্তু উবার অথবা লিফটের প্ল্যাটফর্মটা ইউজ করে, বাট তারা নিজের স্কেজুলটা নিজেরাই রেডি করে, এর জন্য তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। সো তারাই এই সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল হবেন এবং তারা কিন্তু এটা ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে কি ইনকামের কোনো লিমিটেশন আছে কিনা? ইনকামের কোনো লিমিটেশন নাই, বাট যাদের স্কেজুয়াল সি তে ইনকাম বেশি থাকবে তারাই কিন্তু বেশি এই ক্রেডিটের অ্যামাউন্টটা পাবে। সো আপনার 2020 এবং 2021 সালে দুটোটা কম্বাইন্ড একজন ট্যাক্স পেয়ার, একজন সেলফ এমপ্লয়েড, তারা কিন্তু 32,000 এর উপরে কিন্তু তারা এই ক্রেডিটটা পেতেন। যেহেতু আপনার 2020 সালের টাইম অথবা সময়সীমা চলে গেছে,
অনলি 2021 সালের সময়টা অথবা অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে অ্যামাউন্টটা হবে আপনার $17,110 ম্যাক্সিমাম। এই ক্রেডিটটা ওনারা পেতে পারেন, বাট এই ক্রেডিটটা নির্ভর করবে তারা তাদের এই যে স্কেজুয়াল সি অথবা সেলফ এমপ্লয়েড ইনকাম কত ডলার রিপোর্ট করতেছে। যারাই যত বেশি ক্রেডিট অথবা ইনকাম, নেট ইনকামটা রিপোর্ট করবেন, তারা কিন্তু বেশি ক্রেডিট পাবেন, বাট নট মোর দেন ম্যাক্সিমাম হবে $17,110, এর বেশি হবে না। বা যাদের ইনকামটা বেশি স্কেজুয়াল সিতে রিপোর্ট করা থাকবে, তারা বেশি অথবা বেটার ক্রেডিট পাবেন দেন আদার পিপল। W2 ইনকাম কিংবা কেউ যদি আনএমপ্লয়মেন্ট হচ্ছে যে ভাতা পায়, সেই ক্ষেত্রে কি আসলে এইটা দাবি করার কোনো সুযোগ থাকছে কিনা? দ্যাটস এ গ্রেট কোয়েশ্চন। সো W2 যখনই এমপ্লয়ি কেউ থাকবে, উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর না, রাইট? সো এটা কিন্তু ওনার পাওয়ার যোগ্যতা হওয়ার কথা না। হাউএভার, আমরা জানি যে আমরা নিউ ইয়র্ক লাইক এক্সপেন্সিভ শহর, অনেকে একটা জব দিয়ে সার্ভাইভ করতে পারে না, তাদের একটা সাইড বিজনেস থাকা লাগে। হতে পারে উনি W2 তে কাজ করতেছেন, তারপরে ওনার সেলফ এমপ্লয়েড বিজনেস আছে। যদি ওনার W2 থাকুক সমস্যা না, W2 সাথে সাথে যদি কোনো একটা সেলফ এমপ্লয়েড ইনকাম থেকে থাকে, আর এই ইনকামটা যদি ওনার ট্যাক্স রিটার্নে স্কেজুয়াল সি তে যদি রিপোর্ট করে থাকেন, তাহলে কিন্তু উনিও কিন্তু এই ক্রেডিটের জন্য এলিজিবিলিটি মিট করবেন এবং এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আনএমপ্লয়মেন্ট এটাতে কোনো এফেক্ট করবে না। আনএমপ্লয়মেন্ট আপনি পান অথবা না পান ডাজ নট ম্যাটার, এজ লং এজ আপনারা এই সেলফ এমপ্লয়েড ইনকামটা স্কেজুয়াল সিতে রিপোর্ট করবেন, তারাও কিন্তু এই ক্রেডিটের জন্য এলিজিবিলিটি মিট করবে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এই ক্ষেত্রে ইমিগ্রেশন স্ট্যাটাসটা আসলে কি হওয়া জরুরি? এটা কি ইউএস সিটিজেনই হতে হবে, নাকি যদি গ্রিন কার্ডধারী হয় কিংবা অন্য কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস হয় সেটার ক্ষেত্রেও সম্ভব? এটা আপনার সিটিজেনশিপ অথবা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। যদি হয় তাহলে তারাই কিন্তু এটা পেতে পারে। প্লাস তাদের কিন্তু একটা ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে। যদি সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থেকে থাকে, আপনি কিন্তু স্টিল ট্যাক্স রিটার্ন করতে পারবেন আপনার TIN নাম্বার দিয়ে, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে। হাউএভার, ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে যারা ট্যাক্স রিটার্ন করবেন, ইভেন তো তারা সেলফ এমপ্লয়েড ইনকামটা রিপোর্ট করবেন, তারা কিন্তু এলিজিবিলিটি মিট করবে না, বিকজ তাদের একটা ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাই। সো ইদার সিটিজেন, লিগ্যাল অথবা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট প্লাস একটা ভ্যালিড সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকবে। জি, সেই ক্ষেত্রে যারা এই ট্যাক্সটা হচ্ছে ক্লেম করতে চান, তারা কোন পদ্ধতিতে আগাবেন? এটার প্রক্রিয়া কি? আপনার কাছ থেকে স্টেপ বাই স্টেপ জানবো। জি, সো এগেন আমি বলতেছি, এই ক্রেডিটটা আসলে নতুন কোনো ক্রেডিট না। এই ক্রেডিটটা কিন্তু আগেও ছিল। 2020 সাল এবং 2021 সালে যারা ট্যাক্স রিটার্ন করছেন, ওই সময় যদি তারা এই ক্রেডিটটা অ্যাপ্লাই করে থাকেন এবং ওই ক্রেডিটটা অ্যাপ্লাই করতে যদি এদের অ্যামাউন্টটা কম ক্লেম করেন, যে ক্রেডিটটা তাদের পাওয়ার যোগ্য এর থেকে কম করেন, তাহলেও কিন্তু তারাও কিন্তু এটা অ্যামেন্ডমেন্ট করতে পারবে। 2020 সালেরটা করতে পারবে না, বা 2021 সালেরটা করতে পারবে, কারণ 2020 সালের অ্যামেন্ডমেন্টের ডেডলাইনটা চলে গেছে। আবার কেউ যদি 2021 সালে এই ক্রেডিটটা যদি অ্যাপ্লাই না করে থাকেন, ইভেন লাইক মনে করেন কমপ্লিটলি মিস করছেন এই ক্রেডিটটা অ্যাপ্লাই করতে ওনাদের ট্যাক্স রিটার্নে, তাদের ক্ষেত্রে হবে যেমন যে ট্যাক্স রিটার্নটা আছে ওটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। সো অ্যামেন্ডমেন্ট হলো যেমন কোনো একটা কারেকশন করা, কোনো একটা কারেকশন তখনই করবেন ইদার হয়তো বা কোনো একটা W2 অথবা ইনকাম 1099 মিসিং, অথবা কোনো ধরনের একটা সুবিধা যেমন ক্রেডিট আপনি আগে অরিজিনালি ক্লেম করেন নাই, এখন ক্লেম করতে চাচ্ছেন। সো এক্সাম্পল টু দিস হবে যেমন SETC, সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট, একটা ক্রেডিট যে ক্রেডিটটা 2021 সালে ট্যাক্স রিটার্নে ক্লেম করা হয় না, ইভেন দো আপনি এলিজিবিলিটি মিট করে থাকেন, তারা যদি এখন করতে চান তাহলে তাদের ওই অরিজিনাল ট্যাক্স রিটার্নটাকে অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্ট করলে কিন্তু তারা এই ক্রেডিটটা ব্যাক পাবেন। জি, এই ক্ষেত্রে আসলে কি ধরনের ডকুমেন্টস হচ্ছে কালেকশনে রাখা উচিত কিংবা ট্যাক্স ফাইল করার সময় জমা দেওয়া উচিত, সেই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত শুনবো। যেহেতু এই ক্রেডিটটা তাদেরকে দেওয়া হবে যারা ওই সময় 2021 সালে ইদার COVID-19 নিজে অসুস্থ ছিলেন, অথবা ফ্যামিলির কেউ অসুস্থ ছিলেন, অথবা ফ্যামিলির কাউকে টেক কেয়ার করা লাগছে, ইভেন স্কুল বন্ধ হয়ে গেছে, এক্সেট্রা। তো এই ধরনের যদি কোনো সিচুয়েশন তাদের থাকে, অবভিয়াসলি COVID-19 এর রেকর্ড হতে পারে হসপিটালে যে অ্যাডমিশন ছিলেন, কতদিন থাকছেন,
কোন হসপিটালে থাকছেন, অথবা কোনো একটা ডাক্তার যে COVID-19 পরীক্ষা করছে এবং পরীক্ষা করে ওনাকে পজিটিভ পাইছে, পজিটিভ পাওয়ার পরে ওনাকে বলছে যে আপনি আর কাজে না যাওয়ার জন্য কাইন্ড অফ লাইক এ ডক্টর নোট, অথবা আপনার লাইক এ 1099, যে আপনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে যে আপনি কাজ করছেন ওই সময়ের যে ডকুমেন্ট, ইনকাম ডকুমেন্ট, যে আপনি 1099 অথবা আপনার ট্যাক্স রিটার্নের স্কেজুল সিতে ওই ইনকামটা রিপোর্ট করছেন, তারপরে হলো কি আপনার কোয়ারেন্টাইন অর্ডার এক্সেট্রা এক্সেট্রা। সো আপনার অরিজিনাল ট্যাক্স রিটার্ন লাগবে, যে অরিজিনাল ট্যাক্স রিটার্নে যে প্রুফ থাকবে যে আপনি সেলফ এমপ্লয়েড ইনকাম রিপোর্ট করছেন। নাম্বার 2, COVID-19 যদি আপনি নিজের যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে ওটার প্রুফ হতে পারে, ডক্টরের নোট হতে পারে, আপনার যে হসপিটালে আপনি অ্যাডমিশন হয়েছেন ওইটা, অথবা যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি অসুস্থ হয়ে থাকেন ওই সময় যার কারণে আপনি কাজে যেতে পারেন নাই, তাদের মনে করেন আপনার COVID-19 এর প্রুফ অথবা সাপোর্ট, ডক্টর নোট হতে পারে, আপনার হসপিটালের এক্সট্রা হতে পারে। সো দোজ আর দ্য ইনফরমেশন আপনার দরকার হবে যখন আপনি অ্যামেন্ডমেন্ট করবেন। এবং কিপ ইন মাইন্ড যে যেমন IRS কিন্তু এটা ভেরিফাই করতে পারে, যেমন এটা যেহেতু একটা গুড অ্যামাউন্ট অফ মানি, সবাই কিন্তু এটা সুযোগ সুবিধা নিতে চাচ্ছেন এবং নিচ্ছেনও, যার কারণে আমরা রিসেন্টলি অনেকটা দেখতেছি যেমন আপনার অনলাইনে বিভিন্ন ধরনের স্ক্যাম, তারপরে আপনার অ্যাডভার্টাইজিং এটা যাচ্ছে ওটা যাচ্ছে। বাট IRS ও সবসময় বলতেছে যে মানে আপনি যদি এলিজিবল হন, আপনি ফলস অ্যাডভার্টাইজিং এর ট্র্যাপে না পড়ে আপনি যদি এলিজিবিলিটি হন তাহলে একজন প্রফেশনালের কাছে গিয়ে আপনি এটা ক্লেম করেন। যদি এলিজিবল মিট না করেন তাহলে ফলস অ্যাডভার্টাইজিং এর ট্র্যাপে না পড়ে, কারণ ফলস অ্যাডভার্টাইজমেন্টের ট্র্যাপে যখন আপনি পড়বেন তখন তারা কিন্তু আপনার ইনফরমেশনটা নিয়ে যাচ্ছে। ইনফরমেশন কি? আপনার নেম, ডেট অফ বার্থ, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, এক্সেট্রা এক্সেট্রা। যখনই এই ইনফরমেশন কি ইনফরমেশনটা আপনার থার্ড পার্টি কার কাছে চলে যায়, মানে দে ক্যান ডু আ লট। আপনার দে ক্যান ওপেন, তারা কিন্তু আপনার নামে ক্রেডিট কার্ড ওপেন করতে পারে, তারা কিন্তু কিছু শপিং করতে পারে যেটার বিল কিন্তু পরবর্তীতে আপনার কাছে চলে আসতে পারে। সো IRS এটা ওয়ার্ন করতেছে যেমন ফলস অ্যাডভার্টাইজিং এর ট্র্যাপে না পড়ে অ্যাপ্লাই অনলি তখনই আপনি অ্যাপ্লাই করেন যদি আপনি এলিজিবিলিটি মিট করেন, এবং এলিজিবিলিটি মিট করেন আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে পারেন ওয়ান্ডারফুল, নিজে যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে একজন প্রফেশনালের কাছে গিয়ে এই ক্রেডিটটা অ্যাপ্লাই করার জন্য। এটা ক্লেম করার কি কোনো ডেডলাইন আছে কিনা, মানে সর্বশেষ সময় আসলে কত? জি, সো 2021 সালের এই ক্রেডিটটা অ্যাপ্লাই করার জন্য 2025 সালের নেক্সট ইয়ারের এপ্রিল 15 তারিখ পর্যন্ত কিন্তু ডেডলাইন আছে। সো এটা আমি আগেই বলছিলাম যেমন আপনার এই ক্রেডিটটা এলিজিবল ফর 2 ইয়ার্স, একটা হলো 2020 এবং আরেকটা হলো 2021 সাল। সো যেহেতু 2020 সালের ডেডলাইন অলরেডি চলে গেছে, এখন কিন্তু অনলি অ্যাভেলেবল আছে 2021 সাল, এবং 21 সালের ডেডলাইনটা হবে 2025 সালের এপ্রিলের 15 তারিখের আগেই করে নিলে আপনি কিন্তু এই 2021 সালের ক্রেডিটটা ব্যাক পেতে পারবেন। আমি একটু সেই ক্ষেত্রে জানবো যে আপনি বলছিলেন যে ইনকামের লিমিটেশন সম্পর্কে আমরা জেনেছি, আমি একটু জানবো যে যারা এটার ক্রেডিটটা পাবেন সেইটার কি কোনো আসলে লিমিট আছে কিনা, সর্বোচ্চ কত পর্যন্ত পেতে পারেন, এরকম কোনো কিছুর বাধ্যবাধকতা আছে কিনা? জি, যে কোনো একজন ট্যাক্স পেয়ার 2021 সালের জন্য আপনার ম্যাক্সিমাম $17,110 পর্যন্ত পেতে পারে। এখন $17,110 উপরে কেউ পাবে না, ম্যাক্সিমাম দিস ইজ দ্য সেলিং পয়েন্ট। এই ক্রেডিটটা শুরু হবে 0 থেকে 17,000। সবাই যে 17,000 পাবে এরকম না, এটা ডিপেন্ডস করবে কে কত বেশি নেট ইনকাম ওনাদের ট্যাক্স রিটার্নে শো আপ করছেন। তো আপনি এখন জিজ্ঞেস করতে পারেন অথবা দর্শকরা বলতে পারেন যে নেট ইনকাম বলতে আমি কি বোঝাতে চাচ্ছি। সে ফর এক্সাম্পল একজন আপনার উবার অথবা লিফট চালাচ্ছেন, ওনার বছর পরে দেখা গেছে আপনার উবার এবং লিফট থেকে 1099 120 অথবা 150 গ্রস ইনকাম চলে আসছে। যখনই আপনার উবার অথবা লিফটের ইনকামটা আপনার স্কেজুল সিতে রিপোর্ট করবেন তখন কিন্তু গ্রসটা রিপোর্ট করার পরে আপনি নিচে দেখবেন আপনার বিভিন্ন ধরনের এক্সপেন্সটা হতে পারে ইন্স্যুরেন্স, গাড়ির পেমেন্ট, রিপেয়ার, মেইনটেনেন্স, ট্যাক্সেস, গ্যাস, তারপরে টুল, খাবার দাবার, এক্সেট্রা এক্সেট্রা। দোজ আর অল লেজিটিমেট এক্সপেন্স। একটা কিন্তু একজন উবার অথবা লিফট যারাই চালান তাদের কিন্তু এই খরচ দৈনন্দিন খরচ হয়। এখন এই খরচটা দেখানোর পরে এই যে গ্রস বলছিলাম 150, যদি এখন এক্সপেন্স গুলো 120 হয়
তাহলে কিন্তু 150 থেকে এক্সপেন্স 120 বাদ দিলে ওনার নেট থাকে কত, অনলি 30। সো এই 30-র উপরে কিন্তু নির্ভর করে এই নেট অ্যামাউন্টের উপরে নির্ভর করবে কিন্তু উনি কত ক্রেডিট পাবে। যার যত বেশি নেট ইনকাম শো আপ করবেন ওনারা তত বেশি ক্রেডিটটা পাবেন, বাট নট মোর দেন, যেটা আমি বলছিলাম, $17,110 উপরে পাবে না। সো এটা ডিপেন্ডস করবে যে যত বেশি নেট ইনকাম ওনার স্কেজুয়াল সিতে রিপোর্ট করছেন তারাই কিন্তু বেশি ক্রেডিট পাবেন। সেক্ষেত্রে কেউ যদি একদিনও কাজ মিস না করেন তার ক্ষেত্রেও কি হবে? আনফরচুনেটলি নট, কারণ হলো গিয়ে আপনার এই ক্রেডিটটা অনলি দেয়া হবে যারা সেলফ এমপ্লয়েড ছিলেন এবং যারা কোভিড রিলেটেড ইস্যু অথবা সিমটম ইদার নিজের অথবা ফ্যামিলি মেম্বার কারোর জন্য কাজে যেতে পারেন না। যেমন এটা বলা হয়েছে, যেমন ফর এক্সাম্পল আপনি যদি কাজে যেতেন তাহলে আপনি কিন্তু এই অ্যামাউন্টটা আপনি আর্ন করতেন। যেহেতু এটা আর্ন করতে পারতেছেন না, এইটার এগেইনস্টে কিন্তু সরকার আপনাদেরকে ক্রেডিট দিচ্ছে। বাট যেহেতু আপনি কাজে মিস করেন নাই, কাজে গেছেন, দ্যাট মিনস আপনি কিন্তু কোনো ওয়েজেস অথবা আপনি কোনো ইনকাম লুজ করেন নাই। আর যদি ইনকামটা লুজ না করে থাকেন তাহলে দেয়ার ইজ নো ক্রেডিট, আপনার জন্য কোনো ক্রেডিট এলিজিবল না, আপনি কোনো ক্রেডিট পাবেন না যদি আপনি কাজ মিস না করে থাকেন। জি, জাকির চৌধুরীর সঙ্গেই থাকবেন। একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরবো। আমাদের আলোচনা চলবে, আমরা ট্যাক্স এমপ্লয়েড রিটার্ন ক্রেডিট নিয়ে কথা বলছি এবং আলোচনায় আসলে আরো অনেকগুলো বিষয় থাকবে। দর্শক, টিবিএন অ্যানালাইসিসে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিবিএন অ্যানালাইসিসের সাথে আছে তাহিয়া রুবাইয়া তপলা। আজকে আমরা ট্যাক্স নিয়ে আলোচনা করছি। সিপিএ জাকির চৌধুরী আমার সঙ্গে যুক্ত আছেন অনলাইনে। দর্শক, চাইলে আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, চাইলে এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা TBN24 আমাদের ফেসবুক পেজ আছে। সোশ্যাল মিডিয়ায় আপনি চাইলে যুক্ত হতে পারেন, কারণ ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে যুক্ত হয়ে আপনার মতামত জানাতে পারেন। ট্যাক্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নও করতে পারেন। অনেকগুলো বিষয় আলোচনায় আছে, তবে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট। আমরা অনেকগুলো বিষয় আলোচনায় নিয়ে এসেছি। আমি একটু যে বিষয়টি এখন আনতে চাইবো, জাকির চৌধুরী, কেউ যদি আগে ক্লেম করে থাকে সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট, পরবর্তীতে সে যদি কোনো সংশোধনী আনতে চায় সেখানে, সেটি কি সম্ভব কিনা? জি, ডেফিনেটলি। মানে দের ইজ অলওয়েজ, এখানে সব সময় কিন্তু কারেকশন করা যায়। একটা কারেকশন যদি করতে গিয়ে ভুল অথবা কোনো একটা ক্রেডিট যদি মিসিং হয়ে যায়, পরবর্তীতে যখন কারেকশন করবেন তখন ওইটাই সংশোধন করা যায় যেটা মিসিং ছিল ওটা করা যায়। তো সে ফর এক্সাম্পল 2020 এবং 2021 সালের এই এসসিটিসি ক্রেডিট আগে কেউ অ্যাপ্লাই করছে, বাট দেখা গেছে যে যতটুকু উনি এলিজিবল ছিলেন, যতটুকু ক্রেডিট পাওয়ার যোগ্যতা ছিল ওনার, ততটুকু পান নাই। ডেফিনেটলি ওইটাকে কিন্তু আবার অ্যামেন্ডমেন্ট করা যাবে, করে ফুল বেনিফিটটাও কিন্তু নেওয়া যাবে। সো আগে অলরেডি অ্যামেন্ডমেন্ট করে ফেলেছেন, এখন কি করতে পারবেন না? নো, ইউ ক্যান স্টিল, তারা কিন্তু এখনো করতে পারবেন যদি এটা বেনিফিশিয়াল হয়। সেই ক্ষেত্রে একটা জিনিস একটু জানবো যে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স ক্রেডিট যারা পাচ্ছেন, যে অ্যামাউন্টটা পাচ্ছেন, এটার উপর কি আলাদা করে আবার ট্যাক্স দিতে হবে কিনা? দ্যাটস এ গ্রেট কোয়েশ্চেন। দ্য গুড নিউজ, এইটা জাস্ট লাইক একটা ট্যাক্স ক্রেডিট, এইটা কোনো গ্রান্ট না, এটা কোনো লোনও না। যদি গ্রান্ট থাকতো, আমরা দেখছি আপনার COVID-19 এর সময় যে গ্রান্ট গুলো দেওয়া হয়েছিল সেলফ এমপ্লয়েড, ট্যাক্সি, উবার অথবা যে কোনো ধরনের বিজনেস থেকে, এটা ম্যাক্সিমাম ছিল আপনার ট্যাক্সেবল, যেটা হলো যে ওদের ট্যাক্স এটা রিপোর্ট করতে হইতো এবং এটার উপরে ট্যাক্স দিতে হইতো। গুড নিউজ ফর দিস SETC, সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট, যেটা এটা কিন্তু নন ট্যাক্সেবল। এটা ট্যাক্স রিটার্নে দেখাতে হবে না। কেন দেখাতে হবে না? বিকজ এটা কোনো ইনকাম না, এটা হলো একটা ক্রেডিট, এবং এই ক্রেডিটটা অনলি তখনই দেয়া হবে যদি আপনি ট্যাক্স রিটার্ন করেন এবং ট্যাক্স রিটার্নের সময় এই ক্রেডিটটা অ্যাপ্লাই করেন। সো এটা হলো গিয়ে অন্যান্য যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের মতোই একটা স্পেশাল ক্রেডিট, যখন COVID-19 এর সময় যারা সেলফ এমপ্লয়েড ছিলেন, যারা কাজে যেতে পারেন না COVID-19 রিলেটেড সিমটমস এর কারণে, তাদের জন্যই কিন্তু এইটা প্রযোজ্য, এবং এটা গুড নিউজ, এইটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না।
হাজব্যান্ড ওয়াইফ দুইজনে কি এই ট্যাক্স ক্রেডিটে ক্লেম করতে পারবে? ডেফিনেটলি যদি দুজনের যদি সেলফ এমপ্লয়েড ইনকাম থেকে থাকে, দুজনেই যদি স্কেজুয়াল সিতে ইনকাম টোটালি সেপারেট, হাজবেন্ডের জন্য স্কেজুয়াল সি সেপারেট, দেন ওয়াইফের জন্য স্কেজুয়াল সি সেপারেট, এবং হাজবেন্ডও স্কেজুয়াল সিতে উনি নেট ইনকাম দেখাইছেন, ওয়াইফও উনি নেট ইনকাম দেখাইছেন, ইট কুড বি সেম টাইপস অফ বিজনেস অর ইট কুড বি টোটালি ডিফারেন্ট টাইপস অফ বিজনেস, এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না, অ্যাজ লং অ্যাজ হাজবেন্ড এবং ওয়াইফ দুজনে আলাদা আলাদা স্কেজুয়াল সিতে ইনকাম রিপোর্ট করে থাকেন এবং ট্যাক্স পে করে থাকেন, দুজনই কিন্তু এই ক্রেডিটের জন্য এলিজিবিলিটি মেট করবেন এবং দুজনই অ্যাপ্লাই করতে পারবেন। এই ক্ষেত্রে যে দুজনকে দুইবার ট্যাক্স রিটার্ন অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা না, ওই একটাই কম্বাইন্ড যে ট্যাক্স রিটার্ন আছে ওটাতেই কিন্তু হাজবেন্ডও ক্লেম করতে পারে এবং ওয়াইফও ক্লেম করতে পারে, তো টোটাল নাম্বারটা কম্বাইন্ড হয়ে চলে আসবে, দুজনই একসাথে এই ক্রেডিটটা পেয়ে যাবেন। ইয়েস, আমরা সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিটের মনে হয় যে অনেকগুলো বিষয় আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকরা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরপরেও আপনার কাছে জানতে চাইবো জাকি চৌধুরী, যারা আসলে সেলফ এমপ্লয়েড ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে যাবেন তাদের জন্য আপনি আসলে কি পরামর্শ দিবেন? কোন কোন ভুলগুলো বিশেষ করে আমাদের কমিউনিটিতে ট্যাক্স পেয়াররা করে থাকেন, যে বিষয়গুলোতে আপনি একটু সতর্ক করতে চাইবেন? জি, আগে আমরা বলছিলাম যেমন আইআরএস ওয়ার্ন করতেছে, যেমন এই এসইটিসি ক্রেডিটটা হলো গিয়ে আপনার মানে অনেক সুন্দর একটা মানে লোভনীয় একটা অফার, কারণ এটাতে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না, আপনি যদি এলিজিবিলিটি মিট করেন তাহলেই কিন্তু এই ক্রেডিটটা পেয়ে যেতে পারেন। সো যেহেতু এইটা একটা সুবর্ণ সুযোগ, যারা এলিজিবিলিটি মিট করবে আমি বলবো তাদেরকে এই সুযোগ সুবিধাটা নেয়ার জন্য, বাট এটা নিতে গিয়ে তাদেরকে দেখতে হবে তারা কি সত্যি কিনা এলিজিবিলিটি মিট করেন কিনা, যদি এলিজিবিলিটি মিট করে থাকেন তাহলে তাদের ডকুমেন্ট, প্রপার ডকুমেন্টেশন, যে ডাক্তারের কাছে তারা গেছিলেন ওই সময় ডাক্তারের নোটস, অথবা হসপিটালে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে হসপিটালের রেকর্ড ইত্যাদি তাদের যাতে ডকুমেন্টেশন থাকে, যদি কখনো আইআরএস জিজ্ঞেস করে থাকে যে তারা কিন্তু এটা দেখাতে বাধ্য হবেন অথবা তারা দেখাতে সক্ষম হবেন, যদি এইরকম ভাবে কারো সিচুয়েশন থাকে তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করবেন। কারণ হলো যদি কোনো কারণে ফলস ওয়েতে আপনি ক্লেম করেন আর আপনি যদি অ্যামাউন্টটা আইআরএস দিয়ে পরবর্তীতে যদি আইআরএস জিজ্ঞেস করে থাকে যে সাপোর্ট আর আপনি যদি দিতে না পারেন তখন কিন্তু আপনার পেনাল্টিও হতে পারে। সো আপনি অনলি অ্যাপ্লাই করবেন যদি এলিজিবিলিটি মিট করবেন। আর সেকেন্ড যেটা বলছিলাম, যেমন আপনার ইনফরমেশনটা অনলাইনে দেওয়ার আগে দুইবার ভাবুন, কারণ হলো গিয়ে কাকে ইনফরমেশন দিচ্ছেন না দিচ্ছেন না, ইউ ডোন্ট নো কার কাছে আপনার ইনফরমেশন গুলো যাচ্ছে। সো অলওয়েজ আপনার প্রফেশনালের সার্ভিসটা অথবা সাহায্যটা আপনি ঠিক করবেন, যদি আপনি নিজে করতে পারেন ওয়ান্ডারফুল, আপনার যে প্রফেশনালের সাথে যেতে হবে বা প্রফেশনালের কাছে যেতে হবে এরকম বাধ্যবাধকতা নাই, নিজে করতে পারলে ওয়ান্ডারফুল, আর যদি নিজে না করতে পারেন তাহলে কিন্তু প্রফেশনালের সাহায্য নেওয়াটা উচিত। এমনি এখন পর্যন্ত যারা আসলে এই ক্লেমটা করেছেন, বিশেষ করে আমাদের কমিউনিটির ক্ষেত্রে কোন কোন দিকগুলোতে আসলে ভুল চোখে পড়েছে আপনার অভিজ্ঞতা থেকে একটু শুনবো। তো অনেকে আপনার বলে থাকেন যে তারা কাজ করেন নাই ওই সময়, বা তারা কিন্তু প্রপার কোনো ডেট তাদের ডকুমেন্টেশন নাই, এবং প্রপার যদি ডেট ডকুমেন্টেশন না থেকে থাকে তাহলে আপনি কিন্তু স্পেসিফিক ডেট গুলো বলতে পারতেছেন না কোন কোন ডেটে আপনি কাজ করেন নাই, এই ক্ষেত্রে কিন্তু আইআরএস কিন্তু আপনাকে আবার ব্যাক করতে পারে। সো আমি বলবো, অথবা আমাদের কমিউনিটিতে দেখা গেছে যেমন এই ডেট গুলা ফিক্স করতে অথবা সিলেক্ট করতে তাদের কিন্তু আপনার কষ্ট হচ্ছে, তাদের হার্ড টাইম যাচ্ছে, বিকজ অনেক সময় তারা এটা মনে রাখতে পারতেছেন না। সো এইটাই কিন্তু আমি বলবো যে আমাদের কমিউনিটির জন্য একটু ডাউন ব্যাক, তারা যদি এই জিনিসটা যদি তারা আগে থেকে ক্লিয়ার হতে পারে বা জানতে পারে বা মনে রাখতে পারে, অথবা ডক্টরের কাছ থেকে কিন্তু তারা এই হিস্ট্রি অথবা রিপোর্টটা কিন্তু নিয়ে আসতে পারে, যদি নিয়ে আসে তাহলে তারা কিন্তু মানে আপনার বেটার প্রিপেয়ার হবে এবং এই ক্রেডিটের জন্য তারা কিন্তু বেটার ক্যান্ডিডেট হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. জি, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন।
আমাদের টেলিফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। দর্শক, টেলিভিশনের স্ক্রিনে নাম্বার রয়েছে, আশা করব আপনি আবারও ফোন করবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এবার একটু অন্য বিষয়ে যেতে চাই। যারা বিজনেস করতে চান তাদের ক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিবেন? তারা কি ধরনের আইনি সংস্থার খুলতে পারেন অথবা কিভাবে কি শুরু করতে পারেন? জি, সো যারা আপনার বিজনেস শুরু করতে চাচ্ছেন বা বিজনেস শুরু রিসেন্টলি করে ফেলতেছেন, এই বিজনেসটা হতে পারে বাসায়, হতে পারে অনলাইন, হতে পারে আপনার স্ট্রিট, এক্সেট্রা এক্সেট্রা, তারা যখন দেখেন যে এই বিজনেসটা, তাদের যে বিজনেসটা আছে এটা কিন্তু আসলে ফলপ্রসূ অথবা এটা কিন্তু প্রফিটেবল অথবা এটা ফিউচার আছে, তখনই তারা আপনাকে চিন্তা করতে থাকেন ওকে আসলে না এটাকে আমি একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবো অথবা লিগ্যাল এন্টিটি লিগালাইজ করবো। এবং লিগালাইজ করতে গেলে আসলে তাদের কি কি অপশন থাকে, এখানে কিন্তু অনেক অপশন থাকে। আমরা সবাই বলে যে কর্পোরেশন কর্পোরেশন কর্পোরেশন, বাট এই কর্পোরেশনের ভিতরেও কিন্তু অনেক ধরনের টাইপস অফ কর্পোরেশন আছে এবং কর্পোরেশনের ডেফিনেশন ডিফারেন্ট, সুবিধা ডিফারেন্ট, অসুবিধা ডিফারেন্ট, প্রসেস ডিফারেন্ট, এক্সেট্রা এক্সেট্রা। সো এটা যদি আমি বলি, মানে একজন উদ্যোক্তা যখন এই বিজনেস করতে যাবেন তখনই কিন্তু দেয়ার আর সি কর্প একটা অপশন, এস কর্প আর একটা অপশন, এলএলসি আর একটা অপশন, এলএলপি আর একটা অপশন, অথবা নন ফর প্রফিট অর্গানাইজেশন, হোয়াটএভার ইট ইজ। এখন অনেকে কনফিউজ হয়ে যান যে আমি আসলে সি কর্প করব নাকি এস কর্প করব নাকি এলএলসি করব, এক্সেট্রা এক্সেট্রা। সো আমি একটু ব্রিফলি এক্সপ্লেন করব এটা মানে কার জন্য কোনটা বেনিফিশিয়াল হবে, এটা ডিপেন্ডস করবে ইন্ডিভিজুয়াল নেড, ইন্ডিভিজুয়াল সিচুয়েশনের উপরে। একটু ব্রিফলি যদি আমি এক্সপ্লেন করি আসলে সি কর্প আসলে কি, এস কর্প কি, তখনই কিন্তু দর্শকরা তারা বুঝতে পারবে অথবা তারা নিজেরাই ডিসাইড করতে পারবে যে ওয়েল আমার এটাই দরকার বা এটাই দরকার। তো সে ফর এক্সাম্পল আপনার সি কর্প, রাইট? তো সি কর্প হলো কি আপনার একটা ব্রডার টার্ম অফ দ্য কর্পোরেশন, যেটাতে কোনো বাউন্ডারি নাই। এবং বাউন্ডারি নাই বলতে এটা আমি বোঝাতে চাচ্ছি যেমন আপনার শুধুমাত্র যে ইউএস এর ইনভেস্টর থাকতে হবে এরকম এটা না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টর কিন্তু হতে পারে এই সি কর্পে। এর কারণে এটা হলো কি দেয়ার ইজ নো, মানে এখানে কোনো নাম্বার অফ শেয়ার হোল্ডারের কোনো সীমিত কোনো সংখ্যা নাই, ইট কুড বি আনলিমিটেড। আপনার সবাই যে ইউএস সিটিজেন হতে হবে এরকম না, ফরেনারও কিন্তু এটার ইনভেস্টর হতে পারে। এবং এই সি কর্পটা আসলে আপনার মনে করেন ফর্মটা কাইন্ড অফ লাইক ইজি, এবং এই সি কর্পের ট্যাক্স রিটার্নটা কিন্তু আপনার আলাদাভাবে করে তারপরে যে ট্যাক্সটা আসে সি কর্প ট্যাক্স পে করে। বাট সি কর্প থেকে যে ইনকাম আসবে ওই ইনকাম যদি ইনভেস্টর অথবা মালিকরা যদি ডিস্ট্রিবিউশন হিসেবে তারা তাদের ব্যাংকে নেন, তখন কিন্তু ওই ডিস্ট্রিবিউশন অ্যামাউন্টটা কিন্তু তাদের যে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর অথবা মালিক আছে তারা ওই অ্যামাউন্টের উপরে কিন্তু ট্যাক্স পে করা লাগবে। সো এই যে কারণে সি কর্প কে বলা হয় ডাবল ট্যাক্সেশন এন্টিটি। একবার সি কর্প নিজে পে করে ট্যাক্স, আরেকবার হলো তাদের ইনভেস্টর যারা আছে তারা যদি ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে। এই অসুবিধা যেটা ডাবল ট্যাক্সেশনের অসুবিধা অনেকে পরিহার করার জন্য তারা সেকেন্ড যে কর্পোরেশন টাইপস যেটা এস কর্প সেটা চুজ করে। সো এস কর্প, এস স্ট্যান্ড ফর স্মল। স্মল যখন হয় তখনই কিন্তু আপনার একটা লিমিটেশন চলে আসে ইন টার্মস অফ নাম্বার অফ শেয়ার হোল্ডার, যে নাম্বার অফ শেয়ার হোল্ডার কয়জন হতে পারবে একটা লিমিটেশন চলে আসে। তো এস কর্পের লিমিটেশনটা হলো যেমন আপনার নট মোর দেন, মানে 100 জন শেয়ার হোল্ডারের বেশি হতে পারবে না এস কর্প ফর্ম করতে চালে। আর সেকেন্ড হলো যেমন আপনি ফরেন কোনো ইনভেস্টর এস কর্প ফর্ম করতে পারবে না। সো এস কর্পের জন্য 100 জনের নিচে শেয়ার হোল্ডার হতে হবে, প্লাস কোনো ফরেন ইনভেস্টর হতে পারবে না এস কর্পের মালিক। তো এইটা হলো বাধ্যবাধকতা। বাট ট্যাক্স ওয়াইজ যেহেতু সি কর্প দুইবার ট্যাক্স পে করে, এস কর্প কিন্তু অনলি ওয়ান টাইম ট্যাক্স পে করে। কিভাবে ট্যাক্স পে করে? যখনই এস কর্পের ট্যাক্স রিটার্ন করা হয় তখন ওইখান থেকে যে ইনকাম এন্ড এক্সপেন্সটা শেষ হওয়ার পরে যে নেট ইনকাম আছে, ওই নেট ইনকামটা ওনাদের যে ওনার আছে তারা কিন্তু একটা ডিস্ট্রিবিউশন পায় ওই অ্যামাউন্ট অথবা অ্যালোকেশন পায়। ওই অ্যালোকেশনের অনলি অ্যামাউন্টটা কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্নে দেখানোর ফলে যে ট্যাক্সটা আসে ওই ট্যাক্সটাই পে করা লাগে। এর কারণে এস কর্প কিন্তু ডাবল ট্যাক্সেশন এন্টিটি না। এস কর্প অনলি ওয়ান টাইম ট্যাক্স পে করে, বাট সি কর্প দুইবার ট্যাক্স পে করে থাকে। নাম্বার থার্ড যে আইটেম, সেই আইটেমে যদি এখন আমরা আসি সেটা হলো কি আপনার এলএলসি, লিমিটেড লাইবিলিটি কর্পোরেশন। এটা হলো গিয়ে আরেক ধরনের লিগ্যাল এন্টিটি এবং এটাকে মোস্ট ফেভারেবল লিগ্যাল এন্টিটি বলা হয়। কেন বলা হয়? কারণ হলো গিয়ে যেমন আপনার
যখনই আপনি লিমিটেড লাইবিলিটি কর্পোরেশন ওপেন করবেন তখন আপনার যে পার্সোনাল অ্যাসেট অথবা পার্সোনাল বাড়ি গাড়ির কিন্তু আপনি প্রোটেকশনটা নিয়ে যাচ্ছেন। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে এটা আসলে কিভাবে নিচ্ছে। ফর এক্সাম্পল, যদি আমি বলি যে একজন এলএলসি দিয়ে একটা বিজনেস করতেছেন এবং ওই এলএলসির যে বিজনেসের যে ওয়ার্থ আছে, ওয়ার্থ হতে পারে যেমন আপনার 100,000 ওয়ার্থ অথবা 200,000 ওয়ার্থ, কোনো কারণে যদি একজন কাস্টমার এই বিজনেসকে সু করে ফেললো $500,000, এই বিজনেসটা ওয়ার্থ করে অনলি 200,000 বাট সোটা হয়ে গেল 500,000, তো এক্সট্রা যে $300,000 আছে ওই এক্সট্রা $300,000 কিন্তু পে করা লাগবে না, কারণ এলএলসি ওয়ার্থ হলো অনলি $200,000 এবং যে ওনার অফ দ্য এলএলসি আছেন ওনার ওই এক্সট্রা 300,000 এর কোনো রেসপন্সিবিলিটি উনি নেবেন না, বিকজ এটা ছিল এলএলসি, লিমিটেড লাইবিলিটি কর্পোরেশন। ওই জায়গায় যদি এস কর্প অথবা সি কর্প হতো তখন কিন্তু জাজ এটাও বলতে পারতো যে ওয়েল আপনার এস কর্প অথবা সি কর্প 200,000 পে করবে, রেস্ট 300,000 যেটা আছে ওটা আপনার পার্সোনাল বাড়ি গাড়ি বিক্রি করেও কিন্তু আপনি পে করতে হতে পারে, এটা বলতে পারে কিন্তু জাজ। সো যেটার কারণে এলএলসি অনেকেই ক্রিয়েট করে বিকজ এটা ওনাদের পার্সোনাল অ্যাসেট এবং আপনার পার্সোনাল বাড়ি গাড়ি অন্যান্য গুলা কিন্তু প্রোটেকশন দেয়। ট্যাক্স ওয়াইজ এলএলসি কিন্তু নির্ভর করে আপনার এই এলএলসি কি ওন করেন একজন মেম্বার নাকি ওনার কিন্তু মাল্টি মেম্বার। যদি সিঙ্গেল মেম্বার হন এলএলসি, যদি একজন মেম্বার অথবা একজন ওনার যদি এলএলসিটা ওন করে থাকেন তাহলে কিন্তু ওনার পার্সোনাল ট্যাক্স রিটার্নের সাথে ওই ইনকাম এন্ড এক্সপেন্সটা এড করার ফলে যে নেট ইনকামটা আসবে ওইটার উপরেই কিন্তু ট্যাক্স দিতে হবে। বাট যদি মাল্টি মেম্বার হন অথবা যদি একটা এলএলসির ওনার যদি মোর দেন ওয়ান হন, এই ক্ষেত্রে কিন্তু এলএলসি রিটার্নটা টোটালি সেপারেট করে ওইখান থেকে যে ইনকামের প্রপোর্শন ইচ ওনারের কাছে আসবে, ইচ ওনার কিন্তু ওই ইনকামটা তাদের পার্সোনাল ইনকামে এড করে তখন কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে। এগেইন এইটাও কিন্তু আবার ডাবল ট্যাক্সেশন দেওয়া লাগতেছে না, অনলি ওয়ান টাইম, প্লাস এলএলসি তে কিন্তু তারা পার্সোনাল অ্যাসেটের প্রোডাকশন পেয়ে যাচ্ছেন। আদার আইটেম হলো যেমন আপনার অনেকে বলেন যে পিএলএলসি অথবা পিসি, মানে আপনার পিটা আপনার সাথে অ্যাড হয় মানে ইন ফ্রন্ট অফ দিস। এই পিটার মিনিং হলো যেমন প্রফেশনাল ইদার লিমিটেড লাইবিলিটি কোম্পানি অথবা প্রফেশনাল কর্পোরেশন, এবং এই প্রফেশনাল কর্পোরেশন অথবা প্রফেশনাল পিএলএলসি অনলি অ্যাভেলেবল যারা আসলে প্রফেশনাল, যারা আসলে লাইসেন্সধারী, হতে পারে ডক্টর, হতে পারে লয়ার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে সিপিএ, হতে পারে আরএন, এক্সেট্রা এক্সেট্রা। তো যারা আসলে লাইসেন্সটা হোল্ড করে থাকেন তারাই কিন্তু আপনার পিএলএলসি অথবা পিসিটা ওপেন করতে পারেন, বাট এভরিওয়ান এলস আপনার ইদার এলএলসি অথবা সি কর্প অথবা এস কর্প। এই ডেফিনেশন অথবা এই আলোচনার ভিত্তিতে কিন্তু অনেকের কাছে একটু ক্লিয়ার হবে যে আসলে আমি আসলে কোন ধরনের চাচ্ছি, আমি কি ডাবল ট্যাক্সেশন পে করতে চাচ্ছি নাকি আমি আমার পার্সোনাল এসেটের প্রোটেকশন চাচ্ছি। যদি আপনার পার্সোনাল এসেটের প্রোটেকশন চান তাহলে এলএলসি আপনার জন্য বেটার। যদি আপনি ডাবল ট্যাক্সেশন পে করতে না পারেন তাহলে আপনার এস কর্প ইজ বেটার, অথবা আপনি যদি মনে করেন যে না আমার পার্টনারটা বিদেশ থেকে জয়েন করবে তাহলে আপনার জন্য সি কর্পোরেশন ইজ বেটার। আই হোপ এই একটু বিস্তারিত আলোচনাটা অনেকের জন্য হেল্প হবে চুজ করতে আসলে তারা কোন ধরনের লিগ্যাল এন্টিটি ওপেন করবেন। জি নিশ্চয়ই, আমি একটু সংক্ষেপে জানতে চাইবো যেহেতু আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, যে রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য এলএলসিটাই কেন ভালো? একটু এক্সপ্লেন করছি আমি আমার প্রিভিয়াস আলোচনাতে যে এলএলসি কেন বেটার, ইটস অলমোস্ট লাইক সেম আনসার এখানে অ্যাপ্লাই হবে। যেমন আমরা যদি বলি যেমন আপনি একটা এলএলসির অধীনে একটা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট করছেন এবং আপনার কিন্তু টেনান্ট আছে, রাইট? আমরা জানি গড নোজ যদি টেনান্ট কখনো খারাপের দিকে যায় তাহলে ইট ক্যান হ্যাপেন, লাইক মানে আপনার অনেক বাজে অবস্থা হতে পারে। এই ক্ষেত্রে আপনার টেনেন্ট যদি কোনো কারণে আপনার এই এলএলসি এর এগেইনস্টে যদি আপনার সু করে তাহলে কিন্তু জাজ বলবে যে আপনার এই এলএলসি যে রিয়েল এস্টেট ওয়ার্থ করে এতটুকুই পর্যন্ত কিন্তু লাইবিলিটি থাকবে, যে ওনার আছেন এই রিয়েল এস্টেটের ওনার পার্সোনাল আরেকটা প্রপার্টি অথবা পার্সোনাল গাড়ি বাড়ি কিন্তু এইটাতে ইনভলভ হবে না। সো ওনার আরেকটা বা মনে করেন আপনার পার্সোনাল এসেটের প্রোটেকশন পেয়ে যাবেন এবং আপনার রিস্কটা একটু কমে যাবে। সো দিস ইজ লাইক আপনার বেটার, এইভাবেই বেটার হবে যদি কেউ এলএলসির অধীনে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে থাকে। জি জাকির চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো সময় শেষ হয়ে গেছে, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে আমন্ত্রিত জানানোর জন্য।
ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো আয়োজনে। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।